আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশনের প্রস্তাবনা প্রস্তুত। ক্ষমতার ভারসাম্য সহ থাকছে একগুচ্ছ সুপারিশ। আগামীকাল দাখিল। রাজনীতিকরাই ঠিক করবে বাস্তবায়নের অগ্রাধিকার। এবছর জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পূর্বাঞ্চলে জালিয়াতি করে বরাদ্দ নেয়ায় বাতিল হচ্ছে শেখ হাসিনা ও তার পরিবারের 6টি প্লট। জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক। এবং 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 আসামি খালাস। সাজা কমল উলফা নেতা পরেশ বড়ুয়ার। কারামুক্তিতে বাধা নেই জানালেন আইনজীবীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ঘোষণাপত্রের বেশ কিছু বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিমত থাকলেও বৈঠকে সব দলের ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের অগ্রগতি সম্পর্কে জানাতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ইতিমধ্যে বেশিরভাগ রাজনৈতিক দল ও বেশ কিছু সংগঠনের সাথে ঘোষণাপত্রের বিষয়ে আলাপ হয়েছে। এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে। কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটছাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে। আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা সম্ভব হবে। পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে, এটার ভিতরে কি আছে, কবে এটা ঘোষণা হবে। বাংলাদেশের জনগণ ও ছাত্রদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে বলেও জানান তিনি। আমরা যদি চাই যে 3rd আগস্টে 5th আগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন সবাই উপস্থিত থাকবে। জুলাই ঘোষণাপত্র ধারণ করে পরবর্তী সরকার গঠন হবে বলেও প্রত্যাশা মাহফুজ আলমের। এই ডকুমেন্টকে, প্রক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলিয়ে। আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে। কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণ অভ্যুত্থানের শক্তি হবেন এবং তারা এই প্রক্লেমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন, জনগণ থেকে নির্বাচিত হবেন। বৃহস্পতিবারের বৈঠকে জাতীয় পার্টি সহ গণ অভ্যুত্থানের বিপক্ষের কোনো রাজনৈতিক দল অংশ নিতে পারবে না বলেও জানান উপদেষ্টা মাহফুজ আলম। আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা জমা দেবে রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশন। চূড়ান্ত করা হয়েছে সুপারিশমালা। ক্ষমতার এককেন্দ্রিকতা দূর করে ভারসাম্য আনার লক্ষ্যেই প্রস্তাবনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অন্যদিকে স্বাধীন ও কার্যকর নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সুপারিশমালা দেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মনোযোগ
সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দিকে। নানা পক্ষের মতামত ও প্রস্তাবনার আলোকে এরই মধ্যে সুপারিশ চূড়ান্ত করেছে দুই কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, ক্ষমতার ভারসাম্য আনা ও গণতন্ত্র সুসংহত করতে দেয়া হচ্ছে নানা প্রস্তাব। ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, আপনার স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং পার্লামেন্টের মধ্যে যে সমস্ত কমিটি আছে সেগুলিকে শক্তিশালী করা। ফলে জবাবদিহিতাটা কেবলমাত্র ক্ষমতার ভাগ বন্টনের মধ্যে দিয়ে তো ভারসাম্য তৈরি করা যাবে না, এটা সাহায্য করবে। এই জায়গাগুলিতে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। তিনি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আসন বাড়ানোর পাশাপাশি সংসদ সদস্যদের স্বাধীনতা ও বলিষ্ঠ ভূমিকা নিশ্চিত করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। একই ব্যক্তি সরকার ও দলের প্রধান যেন না হয় সে ব্যাপারেও বিধিনিষেধ থাকছে প্রস্তাবনায়। সংসদের আকার আপনি এই দিক থেকেও যদি বিবেচনা করেন যে ১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় আমরা ৭.৫ কোটি মানুষ ছিল, নাগরিক ছিল, এখন প্রায় ১৮ কোটি। তো সকলের ভয়েস যদি আমরা ইনকর্পোরেট করতে চাই, আরো ছোট ছোট আকারে নিতে চাই, তাহলে তো আপনার সংসদের আসন বাড়াতে হবে, যাতে করে নাগরিকরা তাদের প্রতিনিধিদের সঙ্গে আরো সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে। ৭০ অনুচ্ছেদের পরিবর্তন তো অনিবার্য, কিন্তু ফ্লোর ক্রসিং এর ওই বিপদটা এড়াবার চেষ্টা করে যা করা হয়েছে সেটা আরো বড় বিপদ ডেকে নিয়ে এসছে। অন্যদিকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবনা তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা জানান, আমার তো মনে হয় নির্বাচন কমিশনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশনের কে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদেরকে আরো শক্তিশালী করা এবং তাদের একই সাথে তারা যাতে অতীতের মতো যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সেই রকম ব্যবস্থা যাতে সৃষ্টি না হয়, এগুলোই অগ্রাধিকার পাওয়া দরকার। একই সাথে নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতাও গুরুত্বপূর্ণ। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে থাকছে না সুনির্দিষ্ট সময়সীমা, তবে নির্বাচনের আগেই এই দুই কমিশনের সংস্কার বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তারা। আমরা এটা সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই এগুলো নির্ধারিত হবে। আমরা মনে করছি যে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করতে হবে। এখন যদি সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়, যেটা আগেই করা যাবে, তার একটা পথ পদ্ধতি তারা খুঁজে বের করবে। রাষ্ট্র সংস্কার একটা চলমান বিষয়, কিন্তু নির্বাচনের পদ্ধতির সংস্কার কিন্তু চলমান বিষয়, নির্বাচনের আগেই আপনাকে করতে হবে, তাই না? ফলে কিছু কিছু জিনিস তারা যদি একমত হন আগে করা যায়, কিছু জিনিস হয়তো পরের জন্য রাখা যেতে পারে। বুধবার নির্বাচন ও সংবিধান সংস্কার কমিশন ছাড়াও দুদক ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবছর জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। গণহত্যাকারী শেখ হাসিনার বিচারে তড়িঘড়ি করা ঠিক হবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ করা হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব। বিএনপি জামাতের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলেও দাবি করেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে
স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ, তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে তাহলে সেখানে নির্বাচন কিভাবে? রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই, অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না, তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে নিত্যপণ্য ও সেবার উপর ভ্যাট ট্যাক্স বাড়ানোর সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি জানান, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানকে সমর্থন করে তার দল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বৈঠকে তথ্য প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ খাতে ইউএনডিপির কাছে সহযোগিতা চেয়েছে ইসি। এ সময় ইউএনডিপির প্রতিনিধিরা জানান, ভোটার তালিকার প্রণয়ন এবং নির্বাচন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবেন তারা। আগামী 10 দিনের মধ্যে এসব ক্ষেত্রে কি কি ধরনের সহযোগিতা দেয়া যাবে তার একটি তালিকা ইসিকে দেবে ইউএনডিপি। সংস্থাটির প্রতিনিধি দল সিএসি এবং 4 নির্বাচন কমিশনার সহ নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এবং আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে অ্যাসপেক্টটা, এবং প্রশিক্ষণ যত আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হতে পারে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর হতে পারে, আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের হতে পারে। ওনাদের এসডিজির কিছু গোল আছে, সেটার আলোকে ওনারা আমাদেরকে কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই কিন্তু বলতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের পূর্বাঞ্চলের 6টি প্লট বাতিল হচ্ছে। দুদক বলছে, জালিয়াতি করে এসব প্লট নিয়েছিলেন তারা। এই অভিযোগে শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে কমিশন। দুদক মহাপরিচালক জানান, জয়ের বিরুদ্ধে অর্থ পাচার ও বিলাসবহুল গাড়ির বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর প্রতিবেদন খতিয়ে দেখা হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ সরকার পতনের পর বেরিয়ে আসছে শেখ হাসিনা ও তার পরিবারের বিভিন্ন অনিয়মের চিত্র। দুদক বলছে, তথ্য গোপন করে তারা পূর্বাঞ্চলের কূটনৈতিক জোনে 10 কাঠা করে 6টি প্লট নেন। যদিও রাজুকের শর্ত ছিল, ঢাকায় বাড়ি কিংবা প্লট থাকলে পূর্বাঞ্চলে কেউ বরাদ্দ পাবে না, কিন্তু তাদের বেলায় এসব মানা হয়নি। এই অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে জয়সহ জড়িতদের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী সজীব আহমেদ ওয়াজেদ জয় রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন মনে করবেন তাদেরকে আইনি সেই ক্ষমতা দেয়া আছে। প্লট জালিয়াতির অনুসন্ধান শুরুর 2 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে দুদক মহাপরিচালকের দাবি, আইন মেনেই সবকিছু করা হয়েছে। আমাদের যে অনুসন্ধান দল রয়েছে আপনারা জানেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যে সমস্ত দালিলিক প্রমাণাদি তারা সংগ্রহ করেছেন এবং সেই কার্যক্রমটা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে তারা চেষ্টা করেছেন যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার জন্য। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করে জয়ের 8টি বিলাসবহুল গাড়ি, 3.5 কোটি টাকা পাচার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার তথ্য মিলেছে। এ সংক্রান্ত এফবিআইয়ের নথি পেলে
দুদক ব্যবস্থা নেবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সেটা আমি দেখেছি এবং এই সংক্রান্তে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এটাকে ইউনূস সরকারের কুৎসা রটনা বলে ফেসবুকে লিখেছেন সজীব ওয়াজেদ জয়। ওই প্রতিবেদনকে ভুয়া বলেও দাবি তার। জানান ৩ বছর আগে তার স্ত্রী ক্রিস্টিনের সাথে বিচ্ছেদ হয়ে গেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 আসামি। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। এছাড়া মারা যাওয়ার কারণে 4 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। প্রায় 17 বছর পর এখন বাবরের কারা মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এর ঘাট থেকে 2004 সালের 1 এপ্রিল আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের বিশাল চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে আলাদা 2টি মামলা হয়। বিশেষ ক্ষমতা আইনের অস্ত্র চোরাচালানের মামলায় গত 18 ডিসেম্বর মৃত্যুদণ্ড পাওয়া 14 আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দেয় হাইকোর্ট। অস্ত্র আইনে দায়ের করা অপর মামলার আপিলের শুনানি শেষে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 14 জনের মধ্যে লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাবরের আইনজীবী জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দ্বিতীয় তদন্তে আসামি করা হয় বাবরকে। তদন্তের ত্রুটি ও সুনির্দিষ্ট স্বাক্ষর প্রমাণ না থাকায় আসামিরা খালাস পেয়েছেন। ওনার কথায় 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। এ মামলায় ভারতের উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন থেকে কমিয়ে 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে NSI এর তখনকার পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন সহ 4 জনকে। এছাড়া মারা যাওয়ায় জামাতের আমির মতিউর রহমান নিজামী ও NSI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সহ 4 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। রায়ের পর উল্লাস করেন বাবরের নির্বাচনী এলাকা নেত্রকোনা 4 আসনের বিএনপি নেতাকর্মীরা। কোনো বাধা থাকলো না। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। কোর্ট বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানা আয়ের বাইরে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিকেলে দুদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় অন্য আসামিরা হলেন SK সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরী। অভিযোগ রয়েছে SK সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত NRB গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক PK হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন এবং সুবিধা নিয়েছেন। বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনতে হবে। একই সাথে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল
KEPZ এর জমি অধিগ্রহণ সমস্যা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমাধান করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়াংউন কর্পোরেশনের চেয়ারম্যান কিয়াক সুং এবং কোরিয়ার শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য চলমান অবস্থার উন্নতি করার আহ্বান জানান কোরিয়ান ব্যবসায়ীরা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সবার জন্য একটি মডেল হয়ে উঠুক, সেই লক্ষ্যে কাজ করছে তার সরকার। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ময়মনসিংহে সশস্ত্র বাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম। কারার নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানিয়ে বলেন, বিগত সরকার প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার রায় বাতিল করে কারাবন্দির সকল বিডিআর জওয়ানকে মুক্তি দিয়ে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানান। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী যেই পিলখানা হত্যাকাণ্ডের রায় হাসিনার সময়ে দেখেছি, সেই রায় যেন বাতিল করা হয়। নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে এই ধরনের অবিচার কখনোই হবে না এবং সকল বিডিআর যাদের প্রতি অন্যায় অবিচারে এইভাবে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করা হবে, তারপরে একটা সুষ্ঠু তদন্ত হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই। এই প্রতিষ্ঠানের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশে প্রথমবার নিয়ে এলো আর ক্যাটাগরি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এই উপলক্ষে সন্ধ্যায় কুমিল্লার সদর উপজেলার ধনপুরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে বক্তারা জানান, যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি কার্যকরী এই সিমেন্ট দেশের নির্মাণ সামগ্রী খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর রাকিব আহসান। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইয়ামিন সহ বিশিষ্ট ব্যক্তিরা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। টানা ৮ দিন ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। কিছু এলাকায় বাতাসের গতি বাড়তে থাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। পুড়ে গেছে অন্তত ১২,৫০০ বাড়ি। এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠন আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। নিয়ন্ত্রণে আসতে শুরু করেছিল লস অ্যাঞ্জেলেসের দাবানল, তবে বাতাসের গতি বাড়তে থাকায় আবারও তা ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। শহরে এখনও 3টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে পশ্চিম অংশে প্যালিসেইডস ও পূর্বে এটনে দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। ক্ষয়ক্ষতির নিরিখে লস অ্যাঞ্জেলেসের দাবানল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে।
দাবানলে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের একের পর এক এলাকা পুড়ে গেছে। প্রায় 12,500 বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে আগুনে এখন পর্যন্ত 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। নানা সরঞ্জাম হাতে মাঠে নেমেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশাও পৌঁছেছে চরমে। আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের 7 অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির প্রশাসক ড্যানি ক্রিসওয়েল জানিয়েছেন আগুন নেভানোর কাজে সহায়তার জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এদিকে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠন আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে। টানা 8 দিনের দাবানলে এখন পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। ঢাকা এবং সিলেট পর্ব শেষে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চট্টগ্রাম পর্ব। ইতোমধ্যেই বিপিএল এর সোনালী ট্রফি পৌঁছে গেছে বন্দরনগরীতে। ট্রফিটি দেখতে উৎসুক জনতার আগ্রহের কোনো কমতি নেই। চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীও সোনালী ট্রফিটিকে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন। চট্টগ্রামে 8 দিনে 6 ম্যাচ ডেতে মাঠে গড়াবে বিপিএল এর 12টি ম্যাচ। 23 জানুয়ারি শেষ হবে এই ধাপ। এই পর্যন্ত 20টি ম্যাচ শেষে টানা 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে চিটাগাং কিংস 2-এ অবস্থান করছে। 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 3-এ আছে ফরচুন বরিশাল, আর 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স। তবে সিলেট স্ট্রাইকার্স, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস শেষ 4-এ ওঠার লড়াই থেকে আছে বেশ কিছুটা পিছিয়ে। সংবাদ শেষ করব পুরান ঢাকার সাকরাইন উৎসবের খবর দিয়ে। হরেক রকমের ঘুড়ি আর বর্ণিল আতশবাজিতে পৌষ পার্বণকে বিদায় জানালো শাঁখারী বাজার, তাঁতি বাজার, বানিয়ানগর সহ বিভিন্ন এলাকার মানুষ। এই দিন প্রতিটি বাড়ির ছাদে আলোকসজ্জার পাশাপাশি ছিল ডিজে পার্টি। জমকালো এই আয়োজনের খবর জানাচ্ছেন খায়রুল ইসলাম। পুরান ঢাকার নীল আকাশের বুকে এদিন জায়গা করে নেয় চোখদার, রগদার, মাছলেঞ্জা, প্রজাপতি ঘুড়ি, প্যাঁচা ঘুড়ি সহ হরেক রঙের হাজার হাজার ঘুড়ি। মূলত পৌষ পার্বণের বিদায় উপলক্ষে সাকরাইন উৎসবকে কেন্দ্র করে এ আয়োজন করেছে পুরান ঢাকার বাসিন্দারা। পিঠা উৎসব করে আর কি, এরকম আর ঘুড়ি উড়ানো উৎসবটা করে, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আর কি, শত বছরের একটা ঐতিহ্য সাকরাইন। ঘুড়ি উড়াই, পিঠা বানাই, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আনন্দ করি, গান বাজনা। এদিন পুরান ঢাকার প্রতিটি ছাদেই দেখা যায় এর আমেজ। সামনের দিনগুলোতেও এই উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নতুন প্রজন্মের কাছে আহ্বান জানান অনেকেই। নেক্সট প্রজন্ম ওরা এটা ধরে রাখুক, আমাদের দেখা দেখে ওরাও শিখুক, সবার মধ্যে এই অনুষ্ঠানটা আমরা ছড়াইতে যাচ্ছি আর কি। আমরা যেভাবে শালীনতা বজায় রেখে করতেছি, ওরাও যেন সেটা অনুসরণ করে। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি আতশবাজি ফোটানো ও বিভিন্ন বাড়ির ছাদে বসানো লেজার লাইটের দৃশ্য তৈরি করে এক অপরূপ পরিবেশ। সাকরাইনকে কেন্দ্র করে বিকেল থেকে রাত অবধি নাচ গানেও মেতে ওঠে নানা বয়সের মানুষ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশনের প্রস্তাবনা প্রস্তুত, ক্ষমতার ভারসাম্য সহ থাকছে এক গুচ্ছ সুপারিশ। আগামীকাল দাখিল, রাজনীতিকরাই ঠিক করবে বাস্তবায়নের অগ্রাধিকার। এবছর জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
এবং 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 আসামি খালাস, সাজা কমল উলফা নেতা পরেশ বড়ুয়ার। কারামুক্তিতে বাধা নেই জানালেন আইনজীবীরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।